ভালোবাসা এমন এক অনুভূতি যা দুটি অচেনা অজানা মানুষকে কাছে আনে। তবে আজ কোনো কাপলের ভালোবাসার গল্প বলতে আসিনি। আজ শোনাবো দুই দেশের দুই প্রান্তের দুইটা মানুষের ভালোবাসার একদম সত্য গল্প। কারণ গল্পটি ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রাক্তন নায়িকা আয়েশা জীবনের একটা বিশেষ ঘটনার উপরে নির্মিত। টাকা পয়সা বা রক্তের সম্পর্ক ছাড়াও আরো একটা সম্পর্ক আছে, মনের সম্পর্ক, যা সব স্বার্থের ঊর্ধ্বে। তবে আজকের গল্পটা একদমই অন্য রকমের। এর রেশ কাটাতে আপনার বেশ কিছু সময় লেগে যাবে। গল্পের কিছু অংশ আপনাকে কাঁদতে বাধ্য করবে। বারবার মনে হবে একটু মন খুলে কান্না করলে হয়তো শান্তি পেতাম। কারণ এই স্ক্রিপ্ট লিখতে গিয়ে নিজের অজান্তেই কয়েকবার চোখের কোণে পানি জমেছে। এমনই এক মন ভাঙা গড়া হাসি কান্নায় ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি আয়েশা। সালটা 1988। আজ 6 ফেব্রুয়ারি। মহারাষ্ট্রের ব্যান্ড্রায় বৃষ্টির মধ্যে দুজন বাইকে করে একটা অফিসে আসে। অফিসের এক লোকের কাছে এক মহিলা কান্না করে অনুরোধ তাদের সকলকে যেতে দিতে, কারণ তারা অনেক কষ্টে টাকা জোগাড় করে এখানে এসেছে। লোকটার নাম দামোদর। তো দামোদর জানায় ওইখানে টাকা না পৌঁছাতে পারলে কাউকে সে যেতে দিতে পারবে না, সবাই এখানে আটকে থাকবে। মহিলাটি রেগে লোকটিকে অভিশাপ দিলেই লোকটা উঠেই মহিলাটির গালে কষে এক চড় বসিয়ে দেয়। অন্য এক মহিলা প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঠিক তখনই সেখানে আয়েশা এসে বলে, ওকে ছাড়ো, কোথায় টাকা নিয়ে যাওয়া লাগবে বলো, আমি নিয়ে যাব। এদেরকে বিরক্ত করবে না, কারণ এরা গত 40 দিন যাবৎ নিজের পরিবারকে ছেড়ে এসে মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করছে। আয়েশা তার ব্যাগ থেকে একটা সাদা কাপড় বের করে তার মেয়ের কথা ভাবতে থাকে। আয়েশার মেয়ে কান্না করতে করতে বলে, মা, তুমি কাফনের কাপড় নিয়ে যাচ্ছ কেন? তুমি কি আর ফিরে আসতে চাও না? আয়েশা মুচকি হেসে বলে, কে ফিরে আসতে চায় না বলো, কিন্তু মৃত্যুর কি কোনো ঠিক আছে? তাই আমার ইচ্ছা আমার কেনা কাফনের কাপড়ে যেন আমি আরামে ঘুমাতে পারি। একটু ইচ্ছা তো থাকতেই পারে, তাই না? আয়েশার এই কথাটা সত্যি খুব সুন্দর লেগেছে। আমার তো মনে হচ্ছে আমিও গিয়ে এখনই কিনে আনি। এটাই কিন্তু বাস্তবতা। আমরা বাঁচার জন্য কত স্বপ্ন সাজাই, কিন্তু মৃত্যুর মতো চরম সত্যকে ভুলেই যাই। তো যাই হোক, আয়েশা ব্যাগ থেকে শাড়ি বের করে শাড়ি বদলে আসে। এদিকে অফিসের লোকজন একটা ব্যাগে টাকা ভরে। যে আয়েশাকে নিয়ে যাবে তাকে বলা হয় গতবার ঝামেলা পাকিয়েছিলে, এই জন্য এবার সাথে মেয়ে পাঠাচ্ছি, একদম সাবধান থাকবি। আয়েশার শাড়ি বদলে আসলে দামোদর বলে, এই নাও তোমার ভিসা আর পাসপোর্ট, আগামীকাল ব্যাঙ্গালোর থেকে তোমার ফ্লাইট। গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার বলে, আমি বুঝতে পারছি না আপনি এই কাজ কেন করছেন। আমি তো না হয় বাধ্য হয়ে করছি, কাজটা অনেক বিপজ্জনক। আয়েশা কোনো উত্তর না দিয়ে তার কাপড়ের ব্যাগ থেকে টাকার ব্যাগ বের করে নিজের ব্যাগটা পেছনে রেখে গাড়ি থেকে বের হয়ে সেই এলাকার কিছু যাযাবরের কাছে গিয়ে তাদের মতোই পোশাক পরে তাদের সাথে হাঁটতে থাকে আর টাকার ব্যাগটা তাদের পটলির মধ্যে রেখে দেয়। এদিকে ড্রাইভার পুলিশ চেকিং পার হয়ে গেলে আয়েশা টাকার ব্যাগ নিয়ে তার কাছে আসে। ড্রাইভার তো অবাক হয়ে যায়। এরপর একটা জায়গায় গিয়ে আয়েশার শাড়ি পরে নেয়। তারপর তারা ট্রাকে করে একটা জায়গায় এসে টাকার ব্যাগটা ডেলিভারি করে দেয়। গল্প চলে আসে রিয়াদের এয়ারপোর্টে, যেখানে আয়েশার মতোই কিছু কর্মী রোদে বসে তাদের কোম্পানির গাড়ির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আমিন নামের এক লোক এসে বলে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের যে কোম্পানি এখানে এনেছে তারা রিয়াদের সবচেয়ে বড় নামকরা পরিবারের একটা। কোম্পানি যে লোকটা নিতে আসবে, মানে যে কোম্পানির সব শ্রমিকদের সামলায়, সে একটু কামচোর, এই জন্যই দেরি হচ্ছে। তো এই কামচোর লোকের নাম হলো আবিদ। এতগুলো লোককে রোদে বসিয়ে সে খুব চিল করতে করতে আসছে। হঠাৎ ফাইলে কিছু দেখে তার তো চেহারার রঙই বদলে যায়। তাড়াতাড়ি এসে আমিনকে বলে, সবাইকে রোদে বসিয়েছো? এদের মাঝে প্রাসাদের এক মেয়ের আছে। কোনোভাবে যদি প্রাসাদের কেউ জানে যে আমি তাকে এভাবে রোদে বসিয়েছি, তাহলে তো আমার চাকরি শেষ। আমিন বলে, চিন্তার কি আছে, সে তো সামান্য একটা মেয়েট, এত ভয় পাচ্ছিস কেন? আবিদ বলে, আরে প্রাসাদে তো মেয়েটকেও সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। আমিন বলে, নে, এবারও তোর চাকরি বাঁচিয়ে দিয়েছি, সেই মেয়েটকে এসি রুমে বসিয়ে রেখেছি। তখনই এক কর্মী বলে, আপনার কি হুঁশ জ্ঞান আছে? কতক্ষণ বসিয়ে রেখেছেন? আবিদ দেয় এক ঝাড়ি। আয়েশা বলে, দেখেন, আমরা আপনার মতোই কাজ করতে এখানে এসেছি, তাই মানুষের মতো ব্যবহার করেন। আবিদ বলে, বেশি কথা বললে কিন্তু ঘাড় ধরে বের করে দিব, বুঝতে পেরেছো? বলেই চোখ রাঙিয়ে চলে যায়। আবিদ যেতেই সেই মহিলাটি এসে বলে, নতুন এসেছো তাই না? শোনো, এখানে কাজ করাটা ভাগ্যের উপরে নির্ভর করে। পরিবার ভালো হলে তুমি ভালো থাকবে। এদিকে আবিদ গিয়ে দেখে সেই বিশেষ মেয়েট আরামে বসে জুস খাচ্ছে। আমিন বলে, সব ডকুমেন্টের কাজ শেষ, ওনাকে নিয়ে যাও। আবিদ বলে, এখানে নিতে লোক আসছে। প্রাসাদ থেকে লোক আসতেই আবিদ বলে, স্যার, ডকুমেন্ট সব রেডি, শুধু আইডির মেডিকেল করাটা বাকি, 1 সপ্তাহের মতো সময় লাগবে। লোকটা বলে, ঠিক আছে, আমি এখানে ম্যানেজারের সাথে কথা বলছি। তার নাম কি? আবিদ তো আর নাম জানে না, তাই পাশ থেকে আমিন বলে, আয়েশা। আবিদ যখন ফাইল
ফাইল খুলে আয়শার ছবি দেখে তখন তো তার মাথা নষ্ট হওয়ার উপক্রম, কারণ একটু আগে সে যার সাথে ঝগড়া করে এসেছে সেই আসলে প্রাসাদের মেইড। বেচারা তো চাকরি যাওয়ার ভয়ে জানটাই শেষ। প্রাসাদের ড্রাইভার হামজা এবং মেইড নিশা আয়শাকে নিয়ে প্রাসাদে আসে। নিশা আয়শাকে নিয়ে প্রাসাদে ঢুকতেই প্রাসাদের রাজপুত্র সিঁড়ি দিয়ে নামলে নিশা বলে এ হলো আকিফ। নিশা প্রথমে আয়শাকে রান্নাঘরে আনে, যেখানে সবাই তার কাজ নিয়ে অনেক ব্যস্ত। নিশা আয়শাকে একটা রুম দেখিয়ে বলে এইখানে আমরা সবাই থাকি, আর আপাতত এই বিছানাটাই ফাঁকা, তুমি বিশ্রাম নাও, আমি খাবার আনছি। আর বাসায় তো জানাতে হবে তুমি পৌঁছে গেছো, আমি তোমার কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। আয়শা তার এক চাচিকে কল দিয়ে জানিয়ে দেয় তার মেয়েকে বলতে যে সে পৌঁছে গেছে। বলেই সে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। রাতে যখন তার ঘুম ভাঙে তখন আশেপাশে অনেক হই হুল্লোড় শুনতে পায়। কেউ নাচছে, কেউ তার মায়ের জন্য অডিও রেকর্ড করছে, তো কেউ পড়ছে। সবাই আয়শাকে উঠতে দেখে বলে ঘুমিয়ে নাও, এরপর তো শুধু কাজ আর কাজ। পাশ থেকে এক মহিলা বলে তুমি যে বিছানায় শুয়ে আছো না, সেটা একটা অভিশপ্ত, যেই শোয় সে বেশি দিন এখানে থাকতে পারে না। তখনই নিশা এসে আয়শাকে খেতে নিয়ে যায়। খাওয়া শেষে নিশা বলে এই সময়টাতেই এই রান্নাঘর একদম শান্ত থাকে, না হলে তো সারা দিন হই হুল্লোড় লেগেই থাকে। এখানে আসলে সবার ছুটি চলছে, তাই এই পরিবারের সবাই প্রাসাদে এসেছে, এই জন্য আমাদের কাজের চাপও অনেক বেশি। ভোরে ফজরের আজানের সময় সবাই ঘুম থেকে উঠে মেয়েদের ড্রেস পরে। সকালে নাস্তা আর দুপুরের খাবার না হওয়া পর্যন্ত সবাইকে রান্নাঘরেই থাকতে হয়। নাস্তা রেডি হলে সবাই খাবার নিয়ে যায়। আয়শা প্রথম এত বড় মহলে এসে সব ঘুরিয়ে ঘুরে দেখতে থাকে। নিশা বলে সকালের নাস্তা শেষে এক দল যায় দুপুরের খাবার রান্না করতে, আর অপর দল যায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর তুমি যেহেতু নতুন, তাই তোমাকে তেমন বড় কোনো কাজ দেওয়া হবে না। রাতে নিশা আয়শাকে বলে এই মহলের সবাইকে দেখলে মনে হয় এখানে সবাই অনেক সুখে আছে, কোনো সমস্যাই নেই। তবে এই বাসার সবচেয়ে বৃদ্ধ সদস্য মামাকে নিয়েই সবার সব আয়োজন। সকাল হলেই দেখা যায় মামাকে ঘিরে তার সব পুতনিরা গজল গাইছে। মামা খুশি হয়ে সবাইকে চকলেট দেয়। নিশা বলে তবে সমস্যা হলো মামার কিডনি ফেলিওর হয়েছে, তাকে প্রায় ডায়ালাইসিসের জন্য যেতে হয়। তবে এই মহলের সব মামার কথা মতোই হয়। আসলে আরবের সংস্কৃতি এটাই, তারা বাসার মহিলাদের কথাকে অনেক গুরুত্ব দেয়, কারণ এদেশের রাজা তার বোনের পরামর্শেই এখানে যুদ্ধ করতে এসে দেশটি জিতে যায়। এমনকি মামার বান্ধবীদেরকেও খুব সম্মান দেওয়া হয়। আমাদের কোনো কাজ তাদের পছন্দ না হলে তো খবর হয়ে যায়। মামার বান্ধবীরা মামার এই অসুখেও মামাকে অনেক সাপোর্ট দেয়। মামা যেদিন ডায়ালাইসিসে যায় না সেদিনই তারা আসে। মামা তাদের সাথে অনেক আনন্দ করে। সারা নামের একজন সবসময় মামার দেখাশোনা করে, আর এই সারা হাউসমেটদের প্রধান, যে সবার কাজের শিডিউল ঠিক করে দেয়। তবে আরবদের আরো একটা সংস্কৃতি আছে, সেটা হলো বাসায় কোনো অতিথি আসলে সে আগে 3 দিন থাকবে, তারপর তাকে জিজ্ঞেস করা হবে সে এখানে কেন এসেছে। প্রাসাদের সব বিষয় জানার পর রাতে আয়শা যখন তার মেয়ে আর নাতনির ছবি দেখছিল তখন অন্যান্যরা এসে বলে এত কাজ পড়েছে, এই মেহমানরা না জানি কবে যাবে। অন্য একজন বলে মেহমানরা তো চলে যাবে, কিন্তু এই সারার কি করব, সারা দিন অর্ডার করতেই থাকে। অপরজন বলে শুনেছি সেও নাকি আমাদের মতো সাধারণ মেয়ে ছিল, তারপর সবার হেড হয়েছে, আমাদের সাথে যেমন ব্যবহার করে একদিন তার সাথেও এমনই হবে, দেখে নিও। নিশা জানায় আগামীকাল সম্পূর্ণ পরিবার আউটিং এ যাবে। আয়শা জিজ্ঞেস করে এই আউটিং কি? নিশা বলে আউটিং হলো বাসার সবাই প্রাসাদের বাইরের এক জায়গায় গিয়ে আনন্দ হই হুল্লোড় করবে। কাল তো আমাদের অনেক কাজ। অনুষ্ঠানে পরিবারের সবাই বলা বলি করে এখানে মামা থাকলে অনেক মজা হতো। তো যাই হোক, পরের দিন ভ্যাকেশন শেষ হওয়ায় যে যার মতো বাসায় ফিরে যায়। আত্মীয়রা মেয়েদের কাজে খুশি হয়ে তাদেরকে বকশিস দিতে গেলে মামার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমিনা বলে বকশিস সারাকে দিয়ে দিন, সে সবাইকে দিয়ে দিবে। সবার এতে অনেক মন খারাপ হয়ে যায়। পরের দিন আয়শার পেপারসে আব্দুল্লাহ সাইন করে দিলে আয়শা তার মেডিকেল করানোর জন্য যেতে গেলে দেখে সেদিনে সেই কামচোর আবিদ তাকে নিতে এসেছে। আবিদ তার আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়, কিন্তু তার কথা বলার ধরন এত পেঁচানো যে আয়শা বিরক্ত হয়ে বলে সোজা কথা বলা উচিত, আল্লাহ বাচালদেরকে পছন্দ করেন না। আবিদ একদম বেলুনের মতো চুপসে যায়। পরের দিন আকিফ তার বাবার টেবিলে বসে কি যেন খুঁজতে খুঁজতে টেবিলের জিনিসপত্র ফেলে দেয়। আয়শা বিরক্ত হয়ে বলে এই ছেলে তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু তোমার বাবাকে বলে দেব। আকিফ তো রাগে গঙ্গাতে গঙ্গাতে দেয় হাঁটা। একটু পরেই এক মেয়েড এসে জানায় অন্য সব মেয়েডরা ব্যস্ত থাকায় আয়শাকে ফার্ম হাউস ক্লিনিং করতে যেতে হবে, কারণ ওখানে আজ রাতে পার্টি হবে। আয়শা হামজার গাড়িতে উঠতে গেলেই আকিব এসে বলে আমি ওকে নিয়ে যাব আর আমিই নিয়ে আসবো। না জানি এই
আকিফ বদদানিতে কি করে। রাস্তায় আকিফের সাথে তার গ্যাং যুক্ত হলে আকিফ বলে একে আজ চরম শিক্ষা দিতে হবে বলে আকিফ অনেক জোরে গাড়ি চালায়, ফলে চারিপাশে ধুলায় ভরে যায় আর আকিফ এক গাছের সাথে বাড়ি খায়, ফলে আয়শা পড়ে যায়। আকিফ তো খুব খুশি, কিন্তু তখনই দেখা যায় সেই গাছে মৌমাছির চাক ছিল। এইবার তো মৌমাছি তাদের উপরে অ্যাটাক করে। আয়শা তাড়াতাড়ি সবাইকে নিয়ে একটা বড় পলিথিনের নিচে যায়। আয়শা তাড়াতাড়ি সবার হাত থেকে মৌমাছির হুল বের করে দেয়। আকিফ আয়শার কাছে ক্ষমা চেয়ে নেয়। আয়শা বলে ব্যাপার না, আমি তো উল্টা এই রাইড অনেক এনজয় করেছি। এভাবেই বুঝি ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করা যায়। পরের দিন আকিফ এক জারে মধু নিয়ে মামাকে দিয়ে বলে, মামা দেখো একদম খাঁটি মধু। মামা জিজ্ঞেস করে মধু কোথায় পেলে। আকিফ গতকালের ঘটনা বলে যে আয়েশা তাদেরকে কিভাবে মৌমাছি থেকে বাঁচিয়েছিল এবং সেই গায়ে কি যেন মেখে মৌচাক থেকে মধু ভেঙে দিয়েছে। মামা মধু একটু মুখে নিয়ে অনেক খুশি হয়ে যায়। আকিফ বলে, জানো মামা, আয়েশা আমাদের বড় একটা দোলনা বেঁধে দিবে বলেছে। তখনই সারা এসে বলে, মামা ওষুধটা খেয়ে নেন, আগামীকাল আপনার ডায়ালাইসিস, এখন বেশি পানি পান করলে কাল আপনার কষ্ট হবে। মামার এত নিয়ম মানতে আর ভালো লাগে না। আয়েশা দিকে বন সাফের কাজ করছিল, তখনই আদিব এসে বলে, অনেক কষ্ট হচ্ছে তাই না? আয়েশা বিরক্ত হয়ে বলে, কষ্ট হলে তোমার কি? আদিব তখন আয়েশার মাথার ব্যান্ডেজ দেখে বলে, এই ব্যান্ডেজটা কোথা থেকে পেলে? আয়েশা বলে, যা তুই ভাগ এখান থেকে, বলেই দেয় হাঁটা। আজ মামাকে ডায়ালাইসিসে নিয়ে যেতে হবে। সারা তাড়াহুড়ায় বের হচ্ছিল, তখনই আব্দুল্লাহর স্ত্রী আরওয়া এসে বলে, সারা জানো কাল আব্দুল্লাহ আমাকে একটা হার গিফট দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। সারা বলে, দেরি হয়ে যাচ্ছে, মামা আমাকে বকা দিবে। আরওয়া তো দেয় হাঁটা। এদিকে মামা নিচে নেমে গেছে। নিশা এক মেয়েটকে বলে, তাড়াতাড়ি আরওয়া আর সারাকে চা এবং খাবার নিয়ে নামতে বলো। মামা দেখে আরওয়া এবং সারা নিচে আসা বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। রাগে হামজাকে বলে, এখনই গাড়ি নিয়ে বের হও। এমন একটা রুগীকে একা নিয়ে যেতে হামজা বেশ ভয় পাচ্ছিল, তাই মামা কাউকে খুঁজতে তাকাতেই আয়শাকে দেখে ডাকতে বলে। আয়শা তো মামা রুটির বিষয়ে কিছুই জানে না, তবুও হামজা ডাকতেই দেয় দৌড়। আয়শা তো কিছুই বুঝতে পারছে না, ভয়ে ভয়ে গাড়িতে ওঠে। মামা বলে, ওটা দাও। আয়শা তো কিছুই বোঝে না। হামজা বলে, পেছন থেকে পিলো দাও। আয়শা পিলো নিয়ে মামার ঘাড়ের পেছনে দিতে গেলেই মামা চিৎকার করে ওঠে। হামজা বলে, হাতে নিচে দাও। এরপর আসে সিট বেল্টের পালা। আয়শা সিট বেল্ট পরাতে গেলে মামার মাথায় লাগে। মামা রেগে বলে, তাড়াতাড়ি গাড়ি থামাও। হামজা গাড়ি থামিয়ে মামার সাইডে গিয়ে আয়শাকে বেল বাঁধা শিখিয়ে দেয়। এরপর হাসপাতালে গিয়ে মামা নামলে হামজা গাড়ি পার্ক করতে চায়। মামা বলে, হুইল চেয়ার আনো। আয়শা দৌড়ে চেয়ার এনে হামজার জন্য দাঁড়িয়ে থাকে। মামা তো রেগে যাচ্ছে, ভয়ে আয়শা তাকে নিয়ে উঠাতে গেলে পারে না, কারণ একে তো মামা অনেক ভারী, তার উপরে আয়শার জন্য এসব একদম নতুন। মামার প্রচুর বিরক্ত হচ্ছে, আর একটু হলেই মামা পড়ে যাচ্ছিল। হামজা দৌড়ে এসে হুইল চেয়ার ধরে আয়শাকে বকা দেয় যে সে কেন একটু অপেক্ষা করলো না। আসলে আয়শার তো এখানে কোনো দোষই নেই। মামা আয়শার উপর প্রচুর রাগ করে বলে, আমার থেকে দূরে থাকবে। আয়শা এসে পা উঠিয়ে দিতে গেলেই মামা রাগ করে বলে, আমিই পারবো, তুমি বিছানা উঠিয়ে দাও। আয়শা লিভার ঘুরাতে গেলে উল্টা বিছানা নেমে যায়। মামা তো রেগে আগুন হয়ে বলে, উল্টা দিকে ঘুরাও। তখনই নার্স এসে বলে, মামা আজ সারা আর আরওয়া আসেনি? মামা বলে, না, তারা অনেক ব্যস্ত তাই আনিনি। আর এর কথা বলো না, ওর কাছে পানি চাইলে আমাকে অ্যাসিড দিয়ে দিবে। নার্স বলে, আচ্ছা মামাকে চা নাস্তা দিন। আয়শা তো এসব কিছুই জানে না। আয়শা বলে, আমি তো কিছুই আনিনি। মামা বলে, আমার কম্বল মোজা এসব কই? তুমি কিছু যখন জানোই না তাহলে এসেছো কেন? দেখেছেন, ডেকে তো সেই আনলো। আয়শা তো কিছুই জানে না, সে কিভাবে বুঝবে? মামা বলে, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। নার্স বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বাইরে গিয়ে বসো। ঘটনার আকস্মিকতায় আর এত অপমানিত হয়ে আয়শা কান্না করতে থাকে। তখনই সারা আর আরওয়া এসে ভিতরে যায়। নার্স এসে আয়শাকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, মামাকে রোগী হিসাবে দেখো, তাহলেই বুঝতে পারবে। কিডনির ফেলিয়ার মানুষের মেজাজ খিটমিটে হয়ে যায়। মামা কিন্তু খুবই হাসি খুশি ছিল, কিন্তু এখন অসুস্থতায় অন্যরকম হয়ে গেছে। আসলে এই হাসপাতালটাও তার নিজেরই। ও আমি তো বলতেই ভুলে গেছি, আমার নাম মেরিনা, আমার পরিবার আপাতত কানাডায় আছে। তোমার পরিবারে কে আছে? তখনই নার্সকে ডাক দিলে মেরিনা চলে যায়। রাতে সারা এসে আয়শাকে ইচ্ছা মতো ঝাড়ি দিয়ে বলে, মামা ডাকলেই তুমি চলে যাবে? আজ যদি মামার কিছু হয়ে যেত, খবরদার কেউ আমার উপর মাতব্বরি করতে আসবে না, তাহলে আমি তার জীবন একদম জাহান্নাম বানিয়ে দিব। সারা যেতেই সবাই আয়শাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, ও আসলে ভয় পাচ্ছে যে তুমি ওর জায়গাটা না নিয়ে নাও। অন্য একজন বলে, শোনো, কেউ যদি মামাকে ইমপ্রেস করার সুযোগ পাও
কখনো হাতছাড়া করবে না। তখনই কেবল আমরা সারাকে বের করতে পারবো। আজকের ঘটনায় আয়েশার মন অনেক খারাপ, তাই সে কিচেনে একাই বসেছিল। তখনই নিশা এসে তাকে একটা টেপ রেকর্ডার দিয়ে বলে, এমন একটা রেকর্ডার আমাদের সবার কাছে আছে, এটাতে তোমার কথা রেকর্ড করে পরিবারকে পাঠাতে পারো। আয়েশা জানায় সে অনেক ভালো আছে, তার মেয়ে আর আশেপাশের সবাই কেমন আছে। আয়েশার ক্যাসেট শুনে সবাই অনেক খুশি হয়। এদিকে আয়েশা বোন সাফ করছিল। আজ আবারও মামার ডায়ালাইসিস। মামার সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, সেদিন অমন রাগ করার কি দরকার ছিল, একটু ধৈর্য ধরলে কি হতো। এখন বুঝতে পেরেছেন আপনাকে শুধু আমরাই সামলাতে পারি। ব্যাস। মামা রেগে বলে, তোমরা এখনই গাড়ি থেকে নামো, হামজা আয়েশাকে ডাকো। আয়েশারও তো সারার উপরে রাগ জমে আছে। সেও ফুল কনফিডেন্স নিয়ে হাত ধুয়ে সব ফাইল আর চা নাস্তা নিয়ে গাড়িতে বসে। সারা আর আরওয়া তো রাগে জ্বলতে থাকে। আজ আর আয়েশার কোনো ভুল হয়নি, সে একদম পাকা হাতে সব সামলায়। মামা বলে, তুমি সেদিন কম ঝামেলা করনি, তবে ওদের থেকে বাঁচার জন্য তুমি ছাড়া আর কোনো উপায় দেখিনি, তাই রেখেছি। আয়েশা মামার রিপোর্ট দেখে তার কন্ডিশন বোঝার চেষ্টায় ব্যস্ত আছে। নিজেই মামাকে হুইল চেয়ারে নিয়ে একেবারে উঠে যায়। মামা আর হামজা তো হতবাক হয়ে তাকিয়ে থাকে। আজ কোনো ভুল নেই, সব একদম পারফেক্ট। মামা অনেক খুশি হয়ে যায়। ডায়ালাইসিস শেষে মামাকে নিয়ে আয়েশা ফিরে এলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মামা বলে, আমার সাথে আসো। সারা আর আরওয়া তো রাগে কটমট করছে। আয়েশা আজ প্রথম মামার রুমে এসেছে। মামা বলে, আমাকে হেড মাসাজ দাও। আয়েশা আলতো হাতে মাসাজ করতে শুরু করলে ওয়াশরুমের বাইরে থেকে আরওয়া বলে, মামা জেদ কেন করছেন? আয়েশা কিছুই বোঝে না, আমি গোসল করিয়ে দিচ্ছি। মামা বলে, আয়েশা সব পারবে, তুমি যাও। মামা আয়েশাকে বলে, সবাই ভাবে আমাকে ভিড় আর মানুষ থেকে দূরে রাখলে আমি ভালো থাকবো, কিন্তু আমার তো দরকার উল্টো। আমি চাই গল্প করার জন্য কাউকে, অনেকগুলো খুশি আর শান্তি চাই। মামা একটু অবাক হয়ে যায়, সে হঠাৎ এইসব কিছু আয়েশাকে কেন বলছে। আয়েশা তো তার কথা বুঝবেই না। আয়েশা বলে, আমি সব বুঝেছি। মামা বলে, ও তুমিও তো একজন নানি। আসলে আয়েশা নার্সকে তার বিয়ের বিষয়ে সব বলেছিল। মামা সেখান থেকেই সব শুনেছে। 13 বছর বয়সেই আয়েশার বিয়ে হয়ে যায়। এরপর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামী তাকে ছেড়ে দেয়। তখনই আয়েশা জানতে পারে সে প্রেগনেন্ট। এরপর আর কি, মেয়েকে নিয়ে জীবন যুদ্ধে নামে। মেয়েকে বড় করে বিয়ে দেয়। মেয়ের এখন সন্তান হয়েছে, সে তার সংসার নিয়ে ব্যস্ত। তাই একাকিত্বই এখন আয়েশার সঙ্গী। আয়েশা কথাগুলো বলতে বলতে কান্না করে দেয়। মামা তার চোখের পানি নিজের চোখে লাগিয়ে বোঝায়, আমাদের কষ্টটা অনেকটা এক। আয়েশা মুচকি হাসে। গোসল শেষে আয়েশা যখন মামার হেয়ার ড্রাই করে দিচ্ছিল, তখন আরওয়া আব্দুল্লাহকে নিয়ে আসে। আব্দুল্লাহ বলে, কি হয়েছে মামা, আপনি ওদের আপনার দেখাশোনা করতে মানা করেছেন কেন? মামা বলে, ওদের এখন বিশ্রামের দরকার, তাই আয়েশাই এখন থেকে আমার সব কাজ সামলাবে। মামার কথায় যেহেতু এ বাসায় শেষ কথা, তাই আব্দুল্লাহ তাদেরকে যেতে বলে আয়েশাকে বলে, মাকে খুশি করার জন্য যা করা লাগে করবে, এই জন্য তোমার কারোর অনুমতির কোনো দরকার নেই। এদিকে সারা বেগম তো ফুলে আছে। আয়েশা বের হলেই সারা একদম ঝাঁপিয়ে পড়ে বলে, এ বাসায় তোমার দিন শেষ, তুমি জানো না আমি কতটা পাওয়ারফুল। আয়েশা আজ আর চুপ থাকে না। আয়েশা বলে, সারা তুমি আমাকে চেনো না, তোমার খেলা তুমি শেষ করো, না হলে কিন্তু পালানোর জায়গাও পাবে না। বাকি সব মেয়েরা আয়েশাকে শায়েস্তা করতে দেখে অনেক খুশি হয়ে যায়। সারার রাজত্বের দিন মনে হয় এবার শেষ। হামজা চারুকে অনেক উল্টাপাল্লা কথা শোনালে আয়েশা সে জিজ্ঞেস করে, কি হয়েছে? নিশা বলে, আমরা বাইরে যেতে পারি না, তাই হামজা আমাদেরকে টাকা দিয়ে যা কিনতে বলি তা তো কিনে দেয় না, উল্টা এসে হুমকি দেয়। আয়েশা বলে, দাঁড়াও, আজই এর একটা সমাধান করছি। আয়েশা সবাইকে নিয়ে মামার কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলে। মামা বলে, তাহলে প্রতি সপ্তাহে ছুটির দিন থাকে, তার কি হলো? নিশা বলে, একবার অফ ডে মার্কেটে নিয়ে গেলে এক মেয়ে পালানোর চেষ্টা করেছিল, ফলে তার অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে অফ ডেতে বাইরে যাওয়া মানা। মামা বলে, আচ্ছা আগামীকাল তো শুক্রবার, তোমাদের ছুটির দিন, তাহলে আয়েশা তুমি যে যে মার্কেটে যেতে চায় কাল তাদের নিজ দায়িত্বে মার্কেটে নিয়ে যাবে। পরের দিন সারা, নিশা আর চারু মার্কেটে যায়। আয়েশা তার নাতনির জন্য জামা কিনতে গেলে পাশের দোকানে কিছু মালাইলি লোক আয়েশাকে দেখে অবাক হয়ে বলে, আরে মেয়েটাকে দেখতে আয়েশার মতো মনে হচ্ছে, কিন্তু সে এখানে কিভাবে আসবে? আর পোশাকে তো কোনো বাসার মেয়েদের মতো মনে হচ্ছে। একজন জিজ্ঞেস করে, কে এই আয়েশা? লোকটা জানায়, নীলাম্বুর আয়েশা কমিউনিস্টদের সময় এই আয়েশার হাত ধরেই সিনেমার উদ্বোধন হয়েছিল। সবাই শিওর হওয়ার জন্য আয়েশার সাথে কথা বলতে আসে। লোকগুলো আয়েশাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কোনো থিয়েটারে অভিনয় করতে এসেছো? আয়েশা বলে, হ্যাঁ, ধরে নেন অমনি কিছু। নিশা আর চারু এমন কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে বাজারের মালাইলিরা সবাই তো আয়েশা এসেছে এই খবর পেয়ে দোকান বন্ধ করে তাকে একবার দেখতে ছুটে আসে। এত ভালোবাসা পেয়ে আনন্দে আয়েশার চোখে পানি চলে আসে। সবাই জিজ্ঞেস করে, আপনি অভিনয় ছেড়ে দিলেন কেন? আর আপনার এ হাল কিভাবে হয়েছে? আয়েশা বলে, পুরনো কথা টেনে কি লাভ, আমি আজ আসি। সবাই আয়েশার বাসার ঠিকানা চাইলে আয়েশা বলে ড্রাইভারকে জিজ্ঞেস করে জানিয়ে দিবে।
আয়েশা বাসায় ফিরে বলে আজ যা হয়েছে কাউকে কিন্তু বলবে না। রুমে আসলে সবাই যখন কে কি কিনেছে দেখায় ব্যস্ত, তখন আয়েশা তার ডায়েরিতে তার সেই অভিনয় ক্যারিয়ারের সময়কার তোলা ছবি দেখে কান্না করতে থাকে। আজ তার কোথায় থাকার কথা আর আজ সে কোথায় বসে আছে। ঠিক তখনই একজন এসে জানায় রান্নাঘরের পাইপ ব্লক হয়ে গেছে, এখনই পাইপ ঠিক করা না হলে সব রুমে পানি লিক করবে। আয়েশা তার চোখের পানি মুছতে মুছতে দৌড় দেয়। আয়েশা তার অভিনয়ের ক্যারিয়ারে এতটাই সফল আর ডেডিকেটেড ছিল যে একবার স্টেজে দেশের পক্ষে আন্দোলনের অভিনয় করার সময় তাকে গুলি করা হয়েছিল। এই জন্য সেই প্রতিটা দর্শকের অন্তরে তার জায়গা করে নিয়েছিল। আয়েশা তাড়াতাড়ি সেই ড্রেনে নেমে পাইপের সব ময়লা বের করলে লাইন তো ঠিক হয়ে যায়, কিন্তু একজনের হাতে লেগে পানির পাইপ ভেঙে যায়। সবাই তো খুব মজা করে ভেজে, কিন্তু আয়েশা মন খারাপ করেই বসে থাকে। গল্প ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় আয়েশার কলিগরা থিয়েটারে এসেছে। থিয়েটার কর্মী জানায় সবাই চায় আয়েশা এই থিয়েটারে আর কাজ না করুক। আয়েশা বলে কারোর সাধ্য নেই আয়েশাকে এই থিয়েটার থেকে বের করে দেবে। নতুন চেয়ারম্যান কোথায়? লোকটা বলে সে এখানে নেই, আর থাকলেও তোমার সাথে কথা বলতো না। থিয়েটারের এক মহিলা কর্মী বলে আমরা জানি তুমি আসলে নিজের মেয়ের সাথে চেয়ারম্যানের বিয়ে দিয়ে এই থিয়েটারটাকে নিজের করতে চাও। আয়েশা বলে তোমাদের মতলব আমি ভালোভাবেই বুঝতে পারছি। এই আয়েশার কারণে আজ কালিঙ্গা থিয়েটার এত বড় হয়েছে। আমার পরিশ্রম আর প্রতিভা দিয়েই আমি এই থিয়েটারকে এত বড় করেছি। তোমাদের লোভী চোখ পড়েছে এই থিয়েটারের উপরে। আয়েশা বাকি সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমরাও কি তাই চাও যে আমি চলে যাই? সবাই বলে না আয়েশা, আমরা এসব কিছু জানি না, মাস্টার আসলে আমরা এই বিষয়ে কথা বলবো। আয়েশার পক্ষে কেউই কথা বলছে না দেখে আয়েশার অনেক কষ্ট হয়। তার শ্রম প্রতিভা সব আজ ব্যর্থ হয়ে গেল। এই কষ্টে আয়েশা নিজেই ওই একাডেমি আর অভিনয় ছেড়ে দেয়। তার মানসিক অবস্থা আর লড়াই করার মতো নেই। গল্প চলে আসে বর্তমানে। বিকালে আয়েশা দেখে তাদের বাসার সামনে অনেক ভিড়, সবাই তাকে দেখতে এসেছে। আয়েশা তাড়াতাড়ি মামার রুমে গিয়ে মামার সব জানালা বন্ধ করে দেয় যেন মামা কিছু টের না পায়। কিন্তু একটু পরেই আব্দুল্লাহ এসে বলে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে, নিচে যাও। মামা তো হতবাক হয়ে যায়। আয়েশা বাইরে এসে দেখে কিছু লোক বলছে তার কিছু মহিলা ভক্ত তাকে দেখতে এসেছে। আয়েশা বলে আব্দুল্লাহ কি অনুমতি দিয়েছে? লোকটা বলে আব্দুল্লাহ তো শোনা মাত্রই আপনাকে ডাকতে পাঠিয়েছে। আয়েশা এবার খুশি হয়ে সবার সাথে দেখা করতে বাইরে যায়। সবাই আয়েশাকে দেখে অনেক খুশি। আবিদ ভাবে ওরে বাবা, একে কি ভেবেছিলাম আর এ কোন লেভেলের মানুষ। আব্দুল্লাহ এসে বলে মামা বলেছে আজ থেকে প্রতি শুক্রবার আমাদের বসার ঘর আপনাদের অভিনেত্রীর সাথে দেখা করার জন্য খুলে দেওয়া হবে। এটা শুনে আয়েশা অনেক খুশি হয়ে যায় আর ভক্তদের সাথে সে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটায়। সবাই তার সাথে ছবি তোলে। আবিদ বলে তুমি অভিনয়ের জীবনটা ছাড়লে কেন? আয়েশা বলে আমি ছাড়লেও কি হয়েছে, এদের ভালোবাসার মাধ্যমে আবার সব ফিরে এসেছে। আবিদ বলে তোমার অভিনয় ছাড়াটা উচিত হয়নি। এরপর আবার তার সেই পেঁচানো কথা শুরু করলে আয়েশা বলে আবারও শুরু করলে? বলেছিলাম না আল্লাহ বাচালদেরকে পছন্দ করেন না। রাতে আয়েশার অভিনীত একটা সিনেমা চালু করা হয়। সবাই আয়েশার অভিনয় দেখে কখনো হাসে তো কখনো কান্না করে। আয়েশার অভিনয় দেখে মামা হতবাক হয়ে গেছে। মামার হুঁশ ফিরলে বলে সবাই আয়েশার সম্মানে হাততালি দাও। সবাই হাততালি দিয়ে আয়েশাকে সম্মান জানায়। আয়েশা রাতে কিচেনে এসে তার মেয়ের জন্য অডিও রেকর্ড করে। আয়েশা জানায় সে সময় পুরুষেরাই মেয়ে সেজে অভিনয় করত, কারণ কোনো মেয়ে অভিনয় করতে চাইতো না। সে আর জানাকি ছিল প্রথম অভিনেত্রী, এই জন্য অনেকেই চাইতো না যে সে মেয়ে হয়ে অভিনয় করুক। তাকে এই অভিনয়ের জন্য অনেক কষ্ট সইতে হয়েছে। এমনকি আয়েশাকে গুলি করে মারার চেষ্টাও করা হয়েছিল। তবে আজ আয়েশা হিসাবে যে পরিমাণের সম্মান আমি পেয়েছি তাতে আমার নিজেকে সফল মনে হচ্ছে। তখনই নিশা এসে জানায় মামা আয়েশাকে ডেকেছে। মামা আয়েশাকে চা দিয়ে তার পাশে বসিয়ে বলে আজ তোমার অভিনয় দেখতে দেখতে আমি আমার নিজের অজান্তেই জীবনের রেখে আসা সোনালী দিনগুলোতে চলে গিয়েছিলাম। বিশেষ করে যেদিন নাসেরকে আমি প্রথম দেখেছিলাম, আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটার সাথেই আমি আমার জীবনের বাকি সময় কাটাবো। আসলে তুমি বিশেষ কাউকে দেখলে এমনিই বুঝে যাবে, যেমনটা আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তখন বুঝে গিয়েছিলাম তুমি আমার জন্য বিশেষ কেউ। মামার রুমের সুন্দর সেই ট্রেন খেলনা দেখিয়ে মামা বলে আমি তখন তার কেটেছিলাম যখন ট্রেনের প্রথম নাসেরকে দেখি। নাসের আমাকে দেখতে আসেনি, তাই আমি নাসেরকে দেখতে গিয়েছিলাম। আমার মনে যত উদ্ভট প্রশ্ন ছিল সব একের পর এক বলতে থাকি। নাসির খুবই ঠান্ডাভাবে সব প্রশ্নের উত্তর দেয়। মামা আয়েশাকে তার স্বামী নাসারের দেওয়া সব উপহার, জামা আর তাদের পুরনো ছবি দেখায়। এভাবেই মামার সাথে আয়েশার খুবই মিষ্টি একটা সম্পর্ক গড়ে ওঠে, যেন দুইজন খুবই ঘনিষ্ঠ বান্ধবী। সবসময় হাসি তামাশা। মামা সুযোগ পেলেই আয়েশাকে তার আর নাসেরের স্মৃতি ঘেরা জায়গাগুলোতে ঘোরাতে নিয়ে আসে। আয়েশা তাকে খাওয়াতে গেলে মামা বাচ্চাদের
বাচ্চাদের মতো না খাওয়ার বাহানা করতে থাকে। মামার মনে পড়ে নাসিরকেও সে এভাবেই ভালোবেসে খাইয়ে দিত। আয়শা কখনো মামার চুল বেঁধে দেয় তো মামা কখনো আয়শাকে নিয়ে হাঁটতে বের হয়। আর সে যেমন ফার্মিং এর কাজ করত তেমনি আয়শা আর মামা ফার্মিং করে। মামা এবং তার বান্ধবীদের আড্ডায় এখন আয়শাও যোগ দেয়। বিকালে একসাথে চা পান করে। আয়শার বানানো দোলনায় মামা বাচ্চাদের মতো দোল খায় আর নাসের সাথে কাটানো মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে। এদিকে ডায়ালাইসিসে আসলে মামা তো কোনো রকমেই ইঞ্জেকশন নিবে না। এবার আয়শা তার নাচ দেখিয়ে মামার মন ভুলিয়ে দেয়। নার্স এদিকে মামার অজান্তেই ইঞ্জেকশন দিয়ে দেয়। মামা এবং নাসের যেই সমুদ্রের তীরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো, মামা আয়শাকেও সেখানে নিয়ে যায়। মামা হামজাকে নিয়ে নাসিরের গাড়ি বের করায়। এই গাড়িতে করে মামা আর তার প্রাণপ্রিয় স্বামী নাসির ঘুরতে যেত। মামা গাড়িতে বসেই সেই সব মধু মাখা স্মৃতির কথা মনে করতে থাকে। আজ মামা ডায়ালাইসিসে এসেছে। ডায়ালাইসিস শেষে মামা বলে, এমন এক ভয়ানক রোগ হয়েছে, আমি জানি আমি মারা যাব, তারপরও এত চিকিৎসার কি দরকার? একমাত্র মৃত্যুই আমাকে এই রোগ থেকে মুক্তি দিবে। তবে একটা শান্তি যে এত কষ্ট দিয়ে আল্লাহ আমার পাপ কমিয়ে দিচ্ছেন, হয়তো কবরে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আচ্ছা আয়শা, জীবনের ধাপগুলো শেষে মৃত্যু যেমন কষ্ট দেয়, তেমনি একজন অভিনেত্রী যখন অভিনয় জগৎ থেকে বের হয়ে যায়, সেটাও কি তাকে একই রকমের কষ্ট দেয়? আমার কেমন জানি সবকিছু ছেয়ে যেতে কষ্ট হচ্ছে। এদিকে কিছু মালায়ালি লোক আবিদকে সে জানায় তারা সকলে মিলে তাদের জেলা প্রশাসককে আয়শার পারিবারিক অসচ্ছলতার কথা জানিয়ে তাকে আবারও অভিনয় জগতে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছে। পার্টির লোকেরা সব রকমের চেষ্টা করছে, কিন্তু আয়শাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব এখন আমাদের, তাই আমরা তোমার কাছে এসেছি। কিন্তু প্রাসাদের সবাই বিষয়টা কিভাবে মানবে এটা বুঝতে পারছি না। আবিদ বলে, সবাই তো আয়শার আসল পরিচয় জানে, কিন্তু সমস্যা হলো মামা আয়শাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। গল্প চলে আসে মহলের কিচেনে। নিশা এসে জানায় কিছু লোক আয়শাকে ডাকছে। আব্দুল্লাহকে দেখে অনেক চিন্তিত মনে হয়। সে জানায় সে মামার সাথে কথা বলে জানাচ্ছে। আব্দুল্লাহ এবং আরওয়ার মুখ দেখে আয়শা বুঝে যায় লোকগুলো তাকে আবারও অভিনয় জগতে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। আয়শা বলে, তোমাদেরকে কেউ বলেছে আমার উপর দয়া করতে? ওই জীবন আমি নিজের ইচ্ছায় ছেড়েছি। আমি এখন যেমন আছি তাতেই খুশি আছি। নতুন করে আমি আর কিছুই চাই না। তখনই সারা এসে শয়তানি একটা হাসি দিয়ে বলে, মামা তোমাকে ডাকছে। আয়শা ভয়ে ভয়ে মামার রুমে গিয়ে দেখে আব্দুল্লাহ বসা। মামা আয়শাকে টিটকারি করে বলে, ও অভিনেত্রী, আপনি এসে গেছেন। এখানে আপনাকে আর অভিনয় করতে হবে না। আয়শা বোঝানোর চেষ্টা করে সে এসব কিছুই চায় না। সে তাকে ছেড়ে কোথাও যেতেও চায় না। মামা বলে, তুমি যদি অভিনয় জগতে ফেরত যেতেই চাও তাহলে আমাদেরকে বলতে, তোমার ভক্তদেরকে ডেকে এভাবে অপমান কেন করালে? এখন তোমাকে যেতে না দিলে সবাই আমাদেরকে শোনাবে যে এত বড় অভিনেত্রীকে দিয়ে বাসার কাজ কেন করাচ্ছি। আয়শা বলে, মামা আপনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি কি আমার বিশ্বস্ততার পরীক্ষা নিচ্ছেন? মামা বলে, তোমার স্বপ্নকে মেরে তোমাকে এখানে রাখলে তোমার আর আমার সম্পর্ক আগের মতো থাকবে না। কথায় আছে, সুন্দর জিনিস বেশিক্ষণ স্থায়ী হয় না। মনে রেখো, সবার জায়গায় পরিবর্তন করা যায়। আয়শা বলে, আমি জানি মামা, আপনার জীবনে আমার জায়গা কেউ নিতে পারবে না। মামা বলে, যে নিজের সাথে মিথ্যা বলে তার কোনো জায়গা আমার কাছে নেই। বলেই অপর দিকে ফিরে কান্না করতে থাকে। আয়েশাও কান্না করতে করতে চলে যায়। মাকে কান্না করতে দেখে আব্দুল্লাহ আসলে মামা বলে, আমি এমন না করলে আয়েশা কোনো দিনও ফিরত না। বলেই অঝরে কান্না করতে থাকে। আয়েশা বাধ্য হয়ে সবাইকে ছেড়ে চলে যায়। শেষ একবার মামার সাথে দেখা করতে এসেও তার আর সাহসী কুলায় না। শেষবার প্রাসাদের দিকে তাকিয়ে কান্না করতে করতে আয়েশা প্রাসাদটাকে বিদায় জানায়। 1991 সালের 16 জানুয়ারি আয়েশা মহারাষ্ট্রে ফিরে দেখে আশেপাশের দেয়ালে তার শেষ সিনেমার পোস্টার। সে যে আবারও স্টেজে ফিরছে তা প্রচার করা হয়েছে। আয়েশাও বাসায় ফিরে বিভিন্ন কস্টিউম পরে আয়নার সামনে অভিনয় করা শুরু করে। এভাবেই তার ভক্তদের সাথে হাসি খুশিতে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ এক রাতে চাচি এসে জানায় তাকে সৌদি আরব থেকে কল দেওয়া হয়েছে, তারা আবার একটু পর কল দিবে। আয়েশা দৌড়ে ফোনের কাছে আসলে আব্দুল্লাহ কল দিয়ে জানায় মামা অনেক অসুস্থ। আসলে মামার শরীর থেকে মনটা বেশ ক্লান্ত। পরিবারের সবাই মিলেও তাকে খুশি করতে পারছে না। মামা সারাদিন আয়েশাকে খুঁজছে। আব্দুল্লাহ বলে, আমি বলছি না তুমি তোমার জীবন ছেড়ে এখানে চলে আসো। সবাই বলছিল তুমি যদি একবার আসতে পারতে। আয়েশা বলে, মামা আমাকে মনে করে কষ্ট পাচ্ছে, এটা জেনে আমারও কষ্ট হচ্ছে। আমি আপনাকে দুদিন পরেই জানাবো। আয়েশার সব ভক্তরা আয়েশার এই সিদ্ধান্তে অনেক কষ্ট পায়, কারণ তারা অনেক কষ্ট করে আয়েশার জন্য সব ব্যবস্থা করেছে। আর আয়েশা এত বড় সুযোগ ছেড়ে বিদেশি এক মহিলার সেবা করতে যাবে। সব ভক্তরা মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। 1992 সালের জানুয়ারি
বিপরীতে আয়শা রিয়াদে আসে। গাড়িতে আরওয়া আয়শাকে বলে, মামা হলো আমাদের পরিবারের ভিত্তি, সেই পিলারকে হারানোর ভয়ে আমরা সবাই আতঙ্কে আছি। মামার এখন ডায়ালাইসিসের সমস্যা হচ্ছে, এছাড়াও তার স্মৃতিশক্তিও লোপ পাচ্ছে। সে এখন তার অতীতের বিষয়গুলো নিয়ে বেশি কথা বলে, তবে তোমাকে সে আজও ভোলেনি, সবসময় তোমার কথা বলে। এ কথা শুনে আয়শা মিষ্টি একটা হাসি দেয়। দিবেই বা না কেন বলেন? কেউ যদি তার পরিবারকে বাদ দিয়ে আপনাকে মনে রাখে তাহলে অবশ্যই আপনার কষ্ট সার্থক। নার্স মামার রক্তের স্যাম্পল নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মামার মনে হচ্ছে সে একটু আগেই রক্ত দিয়েছে। নার্স যতই বোঝানোর চেষ্টা করে মামা ততই চিৎকার করে। আয়শা এসে বলে, নার্স আমরা আজ আর রক্ত দিব না, আজ আমাদের বাসায় অনেক কাজ আছে। মামা তো আয়শাকে দেখে হতবাক হয়ে যায়। মামা বলে, তুমি এসেছো আয়শা? তুমি যাওয়ার পর থেকে আমি তো জীবন্ত লাশ হয়ে গেছি, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে, সব স্মৃতি কেমন যেন গোলমাল পাকিয়ে গেছে। আয়শা বলে, মামা আমি আপনার সাথে থাকতে এসেছি। মামা আয়শার কপালে চুমু দিয়ে দেয়। আয়শা মামাকে নিয়ে হুইল চেয়ারে বসালে আব্দুল্লাহ বলে, খুশি হয়েছো মামা? মামা বলে, কেউ আমাদেরকে জ্বালাবি না, আয়শাকে আমার অনেক গল্প বলার বাকি আছে। রাতে নিশা আয়শাকে বলে, মামা তোমাকে দেখে এত খুশি হয়েছে যে সে তো অর্ধেক সুস্থ হয়ে গেছে। আসলেই মানুষের মন সুস্থ থাকলে স্বাস্থ্য অনেকটাই সুস্থ হয়ে যায়। নিশা জিজ্ঞেস করে, তুমি যে তোমার ভক্তদের এত ভালোবাসা আর জনপ্রিয়তা ছেড়ে চলে আসলে, তোমার খারাপ লাগছে না? আয়শা বলে, এত জনপ্রিয়তা আর করতালি সব তো একটা মোহমায়া ছাড়া কিছুই না, কারণ শত ভিড়ের মাঝ থেকেই তোমার কাউকে আপন মনে হবে না, তাই এসব নিয়ে কোনো মন খারাপ নেই, কারণ দিন শেষে কাছের মানুষকেই সব থেকে বেশি দরকার হয়। এদিকে মামা তো ব্যাগ গোছাচ্ছে, সে আয়শার সাথে রোম, প্যারিস, পিরামিড সব জায়গায় ঘুরবে, কারণ তার স্বামী নাসির তাকে এই সব জায়গায় নিয়ে গিয়েছিল। মৃত্যুর আগে এটাই তার শেষ ইচ্ছা, সে সেই স্মৃতিগুলোকে আর একবার আয়শার সাথে অনুভব করতে চায়। আব্দুল্লাহ বলে, মামা এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না, কারণ আগামীকালই তোমার ডায়ালাইসিস, তুমি কখনোই এই অবস্থায় কোথাও ট্রাভেল করতে পারবে না। মামার নিজেকে খুব অসহায় মনে হয়, সে আফসোস করে বলে, এ আমার কেমন পরীক্ষা। মামা কান্না করতে করতে বলে, আমি আমার নাসের সাথে কাটানো মুহূর্তগুলোকে অনুভব করতে চাই, আমি কেন পারছি না, আমি আর এমন ভাবে বাঁচতে চাই না। আয়শা বলে, মামা নাসেরের হাত ধরে আপনি যে জায়গায় গিয়েছিলেন আমি সে সব জায়গা, যেমন পিরামিড, আইফেল টাওয়ার, গ্র্যান্ড মার্কেট সব আপনার কাছে নিয়ে আসবো। আপনার আর আমার মতো মামাও হতবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। আয়শা এবার স্ক্রিপ্ট লিখতে বসে। পরের দিন সেই স্ক্রিপ্ট সবাইকে দিয়ে বলায়, কিন্তু কারোরটাই পারফেক্ট হচ্ছিল না। তখনই আয়শা লক্ষ্য করে আকিফ অনেক সুন্দর করে স্ক্রিপ্টের কথা বলছে। সারাও আজ আয়শাকে সাহায্য করে, সে মামার চেয়ার এনে দেয়। আয়শার রিয়াদের ভক্তরা তার জন্য মুভির সকল প্রকার সরঞ্জাম নিয়ে আসে। আর কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে। নিশা বলে, মামা এখনো নামেনি। আয়শা মামাকে খুঁজতে গেলে দেখে মামা ওয়াশরুমে বসে অসহায়ের মতো কান্না করছে, কারণ তার চুল পড়ে গেছে, চামড়া কুঁচকে গেছে। এমন চেহারা নিয়ে সে তার প্রিয়তম স্বামীর সামনে যেতে চাচ্ছে না। আয়শা অনেক অনুরোধ করে মামাকে মেকআপ করতে বসায়। মামা বলে, সবাই আমাকে রোগী হিসাবে দেখে, তো কেউ আমাকে ভয় করে, কারোর সাথে আমি খোলামেলা ভাবে মিশতে পারি না, মন খুলে কথা বলতে পারি না। জীবনের শেষ মুহূর্তে হয়তো সবার সাথেই এমনই হয়। আয়শা মামাকে সাজিয়ে আয়নার দিকে মুখ করালেই মামা তো নিজেকে দেখে হতবাক হয়ে বলে, এই সুন্দরী মহিলাটিকে? আয়শা বলে, এর নাম উমাইয়া, সে নাসেরের উমাইয়া। মামাকে নাসেরের দেওয়া সেই সুন্দর জামা পরিয়ে নিচে নিয়ে মামার হাত ধরে মামাকে চেয়ারে বসায়। সবাই মামাকে দেখে অনেক খুশি। আয়শা জলদি গিয়ে মেকআপ করে ড্রেস আপ করে আসে। সেই যে প্রথম নাসেরের এবং মামার দেখা হয়েছিল, নাসেরের সাথে মামার বিয়ে, সেই সুন্দর মুহূর্ত, আইফেল টাওয়ার দেখার জন্য তাদের প্রথম প্লেন জার্নি, তারপর পিরামিড দেখা, আর মনে আছে যে গাছের দিকে দৌড়ে তারা প্রতিযোগিতা করত সেই গাছ। মামার চোখের সামনে সব স্মৃতি যেন এলোমেলো হয়ে ঘুরতে থাকে। নাসির একদিন জানায় সে ভয়ানক রোগে আক্রান্ত হয়েছে। মামা তো বিশ্বাসই করতে চায় না, কিন্তু একদিন নাসির ঠিকই তাকে ছেড়ে ধীরে ধীরে না ফেরার দেশে চলে যায়। এমন দৃশ্য দেখে চোখে পানি আসবে না, এটা তো অসম্ভব। মামার সকল স্মৃতিচারণের পর্ব শেষ হলে সবাই হাততালি দিলেও মামা যেন তখনও ঘোরের মধ্যে ছিল। মামার ঘোর শেষ হলেই মামা আয়শার কাছে এসে তার গলা থেকে চেন খুলে আয়শার গলায় পরিয়ে দিয়ে বলে, তোমার জন্য আজ আমার মনটা শান্তি পেল। খুশিতে আয়শা মামাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে আয়শা দরজা খুলে দেখে মামা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। হাসপাতালে নিয়ে গেলে বেশ কিছুক্ষণ পর মামার জ্ঞান ফিরে আয়শা ভেতরে যায়। আয়শা মামার পাশে বসলেই মামা বলে, তোমার সাথে আমি জীবনের অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পর আমার আরো কিছুদিন বাঁচতে ইচ্ছা হচ্ছে।
হচ্ছে, কিন্তু আমার হাতে আর বেশি সময় নেই। হয়তো নাসির আমাকে ডাকছে। আয়শা 2 আঙ্গুল দিয়ে মামার চোখের পানি মুছিয়ে তার নিজের চোখে মুছে বোঝায় তার কষ্টের ভাগ আয়শাও নিয়ে নিল। আয়শা নামাজ পড়ে মামার জন্য দোয়া করে সালাম ফেরালেই পাশে আরওয়া অশ্রু ভেজা চোখ দেখে বুঝতে পারে মামার অবস্থা আরো খারাপ। মামাকে বাসায় নিয়ে আসা হয়। আয়শা মামার সেবা যত্ন করতে থাকে, কিন্তু মামা এখন অচেতন। মামার সাথে কাটানো মুহূর্তগুলো তার বারবার মনে পড়ে। একদিন হঠাৎ আয়নায় চোখ যেতেই দেখে তার চুলগুলো পাকতে শুরু করেছে। একদিন সকালে আয়শা কাপড় গোছাতে গোছাতে বলে, আপনাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে, তাই না মামা? কিন্তু হঠাৎই আয়শার সন্দেহ হলে সে মামার পালস চেক করে। তারপর মামার মুখে আলতো করে হাত বুলিয়ে মামার হাত দুটো বুকের উপরে ভাঁজ করে রাখে। মামা মারা গেছে। আয়শা পরম যত্নে নিজের হাতে মামাকে গোসল করায়। আয়শা তার নিজের জন্য আনা কাফনের কাপড়টা মামাকে পরিয়ে দেয়। মামার দাফন শেষে আয়শা নির্বাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। আয়শা মামার বিছানায় এসে হাত বুলিয়ে অঝরে কান্না করতে থাকে। তখনই সেখানে আরওয়া এসে বলে, তুমি এখানে সারা জীবন থেকে গেলে আমরা অনেক খুশি হতাম। আমরা বুঝে গেছি তুমি কতটা মহান। আয়শা বলে, আমি ফিরে গিয়ে সেখানেই শূন্য থেকে শুরু করব। যদি না পারি আবারও ফিরে এসে কোনো বাসায় কাজ শুরু করব, কিন্তু যে বাসায় মামা নেই আমি সেখানে থাকতে পারবো না। আরওয়া বলে, আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি, তবে তোমার যখন ইচ্ছে হবে ফিরে আসতে পারো। বলেই আয়শাকে জড়িয়ে ধরে। যে আরওয়া কখনো আয়শাকে সহ্য করতে পারতো না, আজ সেই চাচ্ছে আয়শা তাদের বাসায় সারা জীবন থাকুক। এটাই নিঃস্বার্থ ভালোবাসার ফল। আয়শা তার পাসপোর্ট নিয়ে একে একে সবার থেকে বিদায় নেয়। আয়শা যাওয়ার সময় আকিফ বলে, এই বাসায় এখন একটা শক্ত পিলার দরকার যে আমাদের সকলকে আগলে রাখবে। আয়শা বলে, আমি সবসময় এখানেই আছি, তুমি ঠিকই অনুভব করতে পারবে। আজকের গল্পটা মালায়ালাম অভিনেত্রী নীলাম্বুর আয়শার জীবন থেকে নেওয়া একটা বাস্তব ঘটনা। 1935 সালে এক সম্ভ্রান্ত পরিবারে আয়শার জন্ম হয়, কিন্তু কয়েকদিন পরেই বাবার মৃত্যুর পর তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। 14 বছর বয়সে 47 বছরের এক লোকের সাথে তার বিয়ে হয়, কিন্তু বিয়ে 4 দিনের মাথায় সে স্বামীকে ছেড়ে চলে আসে। কয়েকদিন পরেই বুঝতে পারে সে প্রেগনেন্ট। এরপর সে অভিনয় জগতে আসলে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক জাগরণমূলক মঞ্চনাটক করার জন্য তাকে গুলি মারা হয়। এরপর তাকে রাজনৈতিকভাবে বাধ্য করা হয় দেশ ছাড়ার জন্য। সেখান থেকে আয়শা সৌদি আরবে যায়। সেখানে গিয়ে একটা বাসায় এক বৃদ্ধার দেখাশোনা করে। সেই বৃদ্ধার সাথে আয়শার খুব ভালো একটা বন্ডিং হয়। সেই বন্ডিং আপনারা এই সুন্দর গল্পতে দেখেছেন। বৃদ্ধার মৃত্যুর পর আয়শা দেশে ফিরে এসে সাধারণ জীবন যাপন করে। এই সুন্দর মনে গেঁথে থাকার মতো গল্পটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল, একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার সবচেয়ে বেশি দরকার হয় একজন বিশ্বাসী সঙ্গীর, যাকে সে মন খুলে সব কথা বলতে পারবে। রক্তের সম্পর্ক মানেই যে আপনি পরম আপন হয়ে গেলেন, বিষয়টা মোটেও এমন না। একটা সম্পর্ক সুন্দর হয় একে অপরকে বোঝার মাধ্যমে, ছোটখাটো ত্যাগ আর অকৃত্রিম ভালোবাসায়। সম্পর্কে লেনদেন থাকাটা অবশ্যই জরুরি, কিন্তু কিছু দিলে তারপরেই না কিছু পাওয়ার আশা করতে পারেন। ভালোবাসুন আর ভালো থাকুন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।